কূটনীতিকের সঙ্গে বৈঠকের কথা জামাতকে কেন গোপন রাখতে হলো, ভারতীয় বা কেন গোপন রাখতে বললো? এর সঙ্গে জাতীয় পার্টির জিএম কাদেরের নির্বাচনের আগে দিল্লি থেকে এসে এয়ারপোর্টে ব্রিফিং যে আমাদেরকে বলতে নিষেধ করেছে, সেটা কোনো সদৃশ্য পান কিনা, বা এটা কেউ কেউ সমালোচনাও করছেন এভাবে? দেখেন, জামাতের আমির, আমি তো মনে করি জামাতের আমির একটা সাহসিকতার পরিচয় দিয়েছে। কারণ এটা কিন্তু প্রকাশ পায়নি, প্রকাশ করেছে। কে প্রকাশ করেছে? জামাতের আমিরে প্রকাশ করেছে। আপনি দেখেন, এর আগে জিএম কাদেরকে যখন বলা হলো, সে বলল যে না, আমাকে নিষেধ করেছে, বলা যাবে না। আর আপনি দেখেন নুরুল হক নূর, সে যখন ইসরায়েলের সাফারির সাথে মিটিং করেছে তখন এটা প্রকাশ পেয়েছিল, সে কিন্তু প্রকাশ করেনি, প্রকাশ পেয়েছিল। জামাতের আমিরের এটা কিন্তু নিজে প্রকাশ করেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে এটা এখন তখন করে নাই কেন? দেখেন, জামাতের আমিরের সাথে উনি যখন অসুস্থ ছিলেন তখন ওনার সাথে দেখা করতে গিয়েছেন, সুজন্যতা বোধ, অনেক কূটনীতিক দেখা করতে গিয়েছেন। কেউ একজন দেখা করতে আসছে আপনার কাছে, এসে বললো যে আমি আপনার সাথে দেখা করছি, আপনি এই জিনিসটা আপনাদের অফিসিয়াল ফেসবুক বা এটার প্রয়োজন নেই। যেমন আমি ওই দিন আমার বাড়ি কুমিল্লা 14 গ্রামে আমি রিসেন্টলি গত শুক্রবারে গিয়েছিলাম। তো যাওয়ার পর আমি একটা রেস্টুরেন্টে বসছিলাম, কিছু বিএনপি এবং জামাতের দুই পক্ষের লোকজন আসছে, এসে কথা বললো। এরপরে জামাতের একজন একটা ছবি তুললো, তো বিএনপির ভাইটা বললো যে ভাই আল্লাহর রাস্তায় ছবিটা পাবলিশ করেন না। কেন? আমি বললাম পাবলিশ করলে সমস্যা কি? বললো যে আমরা সবসময় জামাতের বিরুদ্ধে কথা বলি, এখন যদি একসাথে চা খাচ্ছি তখন এটা আবার মানুষ ভালোভাবে নিবে না। তার মানে মানুষের সেন্সটা দেখেন। কারণ আমার কাছে যেটা মনে হয়, ভারত কেন নিষেধ করেছে? ভারত নিষেধ করেছে এই জন্য, কারণ ভারতের সবসময় একটা জামাত ফোবিয়া তাদের মধ্যে কাজ করে। সবসময় বলেছে যে জামাত ক্ষমতা আসলে দ্বিতীয় আফগানিস্তান হয়ে যাবে, অথচ যদিও এখন আফগানিস্তানের সাথে তারা ঐক্য করছে, মানে তারা এটা করছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটা একটা বিষয় যে আমরা সবসময় জামাত ফোবিয়াতে আছি, জামাতের এগেইনস্টে কথা বলি, এখন জামাতের সাথে মিটিং করলে এটা আবার অন্যরকম হয়ে যায়, মানে এটা দ্বিচারিতা হয়ে যায়। এই জন্য একটা হতে পারে। আরেকটা হতে পারে, এই রিসেন্টলি যে কার্যকলাপগুলো, বা তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে আসার পর থেকে যে কার্যকলাপগুলো, ভারতের যে কার্যকলাপগুলো দেখছেন, ইন্ডিয়া টুডেতে যে নিউজগুলো দেখছেন, ইন্ডিয়া টুতে বলছে যে ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া, যে তারেক রহমান 17 বছর পর আসছেন। এবং আনন্দবাজার পত্রিকা আপনি দেখেছেন, ভালো খবর বটেই না, আনন্দবাজার পত্রিকা বলছে হঠাৎ করে 17-18 দিনের আগে যিনি বলেছেন তার হাতে নেই, হঠাৎ করে নিয়ে আসছেন, এটা এই জন্যই আসছেন তারা মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে তারেক রহমান দেশে আসছেন। তার মানে তারা যে ভাষাগুলো ব্যবহার, তাদের কথা হচ্ছে, তারা এই যে আপনি রিসেন্টলি প্রধানমন্ত্রীকে যে চিঠিটা, নরেন্দ্র মোদী যে চিঠিটা তারেক রহমানকে দিয়েছেন, যে আপনার নেতৃত্বে আমরা দুই পক্ষ একসাথে কাজ করতে চাই, তার মানে কি? তারা আলটিমেটলি বিএনপির সাথে কাজ করতে চায়। গোপন বিষয়ে কোনো আনুষ্ঠানিক কোনো মিটিং ছিল না। এটা হচ্ছে একটা মানুষকে অসুস্থ ছিল, তাকে দেখা করতে গিয়েছে, দেখা করতে গিয়ে আবার বলে দিয়েছে যে আপনি, কারণ জামাতে তো হচ্ছে যারা দেখা করতে গিয়েছে তারা অফিসিয়াল ফেসবুকে সেটা তারা দিয়েছে। যখন একটা ভারতের পক্ষ থেকে গিয়ে তারা বললো যে আমরা আসছি আপনাকে দেখা করতে, কিন্তু এটা প্রকাশ করা দরকার নাই, সুজনতা বোধ। এরপর রয়টার্সের এটা দেখে, রয়টার্স স্পষ্ট করেছে যে ভারত আপনাদের সাথে কাজ করতে চায় না। ভারত আপনাদের সাথে কাজ, আপনারা যদি ভবিষ্যতে আপনাদের ক্ষমতা আসে আপনি কিভাবে চলবেন, ভারত আপনাদের কাজ করতে চায় না। তো জামাত বলে ভারত যদি আমাদের কাজ করতে না চায়, তাহলে ভারত আমাদেরকে দেখতে আসে কেন? মানে এটা এমন না যে আমাকে ডিসক্লোজ করতে হবে। ডিসক্লোজ করতে হলে তো উনি ওপেনলি সাংবাদিক সম্মেলন করে ডিসক্লোজ করতে পারে, কিন্তু সেটা তো করেননি। উনি করেছেন একটা প্রশ্নের মধ্যে, যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে ভারত আপনাদের সাথে কাজ করতে চায় না, কারণ ভারত মনে করে আপনারা যদি ক্ষমতা আসেন তাহলে উগ্রবাদীরা ক্ষমতা আসবে। তখন উনি বলল যে ভারত যদি আমাদের কাছে কাজ করতে নাই চায়, তাহলে ভারত আমাদেরকে দেখতে আসে কেন? তার মানে ভারতের জায়গা থেকে উনি প্রশ্নের কারণে প্রশ্নটা উত্তর দিয়েছে। দেখেন, আমি আপনাকে যেটি বলতে চাই, বেগম জিয়ার বিষয়ে বেগম জিয়া একবার বলেছেন যে আমরা সবার বন্ধুত্ব চাই, কিন্তু আমি কাউকে প্রভু চাই না। আজকে যদি সামনে আগামী যারা সুপার পাওয়ারে যারা আসবে, আপকামিং পাওয়ার, তারা যদি আজকে সেই বন্ধুত্বের জায়গা থেকে প্রভুত্বে পরিণত হয়, তাহলে মনে করতে হবে বাংলাদেশ আবার, আপনি দেখেন গত আওয়ামী 17-18 বছর রিজিমটা, যে ফ্যাসিজমের যে রিজিমটা, এই রিজিমটার জন্য আওয়ামী লীগ যেভাবে দায়ী, আমাদের আইডির ভাষা অ্যাবটর হিসাবে ভারত তেমনি দায়ী। কারণ একমাত্র ভারতের কারণেই, না হলে আপনি দেখেন বেগম জিয়া রাষ্ট্রপতির সাথে কেন দেখা করেন? এই জন্য দেখা করেননি কারণ আওয়ামী লীগ যে গত 17-18 বছর বাংলাদেশের উপর নির্যাতন করেছে, কারণ তারা ভারত এতদিন পর্যন্ত বন্ধুত্ব করেছে, বাংলাদেশের সাথে করে না, আওয়ামী লীগের সাথে করে। এখন বর্তমানে ভারত যদি আবার বলে যে আমরা বিএনপির সাথে বন্ধুত্ব করতে চাই, ইটস ভেরি অ্যালার্মিং ফর আপকামিং বাংলাদেশ। তাহলে অবশ্যই প্রকাশ করতে হবে যে ভারত যদি বন্ধুত্ব করতে চায়, আমাদের সাথে করলে হবে না, বাংলাদেশের সাথে করতে হবে। আপনি একটু যদি বলেন যে ভারতের সঙ্গে বৈঠক করলে, এই বৈঠক, বাংলাদেশে ভারতের এম্বাসি রয়েছে, ভারতে বাংলাদেশের হাই কমিশন রয়েছে, আমরা ভারতের হাই কমিশনারকে অন্তর্বর্তী সরকার 6 বার তলব করেছে, আমাদের হাই কমিশনারকে 2 বার তলব করা হয়েছে। ফলে কূটনীতির তো ভাষা আছে, ফলে পলিটিশিয়ানদের সঙ্গে বৈঠক খুবই স্বাভাবিক ঘটনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করলে যদি সেটা গোপন করতে না হয়, ভারতের সঙ্গে বৈঠক করলে গোপন করাটা আসলে দুই পক্ষেরই দুর্বলতা কিনা?
না, দুই পক্ষের দুর্বলতার থেকে খুব গুরুত্বপূর্ণ একজন নাগরিক হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমার কাছে একটা বিষয় পরিষ্কার না। আমি যদি আপনাকে বলি এই মুহূর্তে যে আপনি বিষয়টা গোপন রাখবেন, এবং আপনি যদি আসলে পাবলিক ফোরামে এই ধরনের কোনো ক্যাম্পেইনিং এর সাথে আসলেই যুক্ত থাকেন যে আমি হচ্ছি প্রতাপশালী এবং আমাকে একটি ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করা যদি ক্যাম্পেইনিং এর প্রধানতম রাজনৈতিক এজেন্ডা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বললেই আপনি এটা শুনবেন কেন? না, এটাই আমি আসছিলাম, সেটা চাওয়াটা কোনো অপরাধ না, এবং বাস্তবতা কি এটাই না? কারণ আমি স্পষ্ট করতে চাই যে এই 2025-এ প্রতিটি দেশের সাথে প্রতিটি দেশের একটি কূটনৈতিক সম্পর্ক থাকবে, এবং এটা খুব স্বাভাবিক। এটি শুধু বাংলাদেশের জন্য সত্য না, সেটি বাংলাদেশের জন্য যেমন সত্য, ভারতের জন্য সত্য। এবং এইখানে এই কূটনৈতিক সম্পর্ককে এতটা পলিটিক্যাল ক্যাম্পেইনিং করার যে প্রজেক্টটা, সেই প্রজেক্ট আমি বুঝবো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি ওই দাবিটি করেছেন, যেটা একদমই যৌক্তিক দাবি, যে এরকম একটি রাষ্ট্রের ইন্টারভেনশনের কারণে বিগত 3-4 বছর ধরে, মানে 3 টার্মের আমাদের নির্বাচন হয়নি, এবং সেটি খুব স্পষ্ট বার্তা, একদম স্পষ্ট বার্তা। কিন্তু তারপরের গল্পটাতে আমি আপনি বললি আমি শুধু নির্বাচন হয়নি তা না, ভারত তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে আরেকটি রেজিস্ট করেনি। এই রেজিস্ট্রেশন কিন্তু সবাই করেছে, আপনি খেয়াল করে দেখেন। তাহলে এই বার্তাটা তো পরিষ্কার, এটা কিন্তু একটা পরিষ্কার বার্তা। এখন এরপরে ভারত যখন আসছে, আপনি যে কোনো রাজনৈতিক দলের কাছে কামনীয় কি, আপনি স্পষ্ট হবেন, সেটা যে কোনো রাজনৈতিক দল, সেটা কিন্তু ওপেননেস, অর্থাৎ আমি আপনার স্পষ্ট অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চাই, সেটি বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, যেই হোক না কেন। আপনাকে থামাই, আপা যদি একটু সংক্ষেপে এই ইস্যুতে কিছু অ্যাড করতে চান। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমি তো আগেই বলেছি যে জিওপলিটিক্যাল রিয়ালিটিতে আপনার প্রতিটা দেশের সাথে ফাংশনাল রিলেশনশিপ থাকতেই হবে। 4200 কিলোমিটার আমি বর্ডার যার সাথে শেয়ার করি তার সাথেও থাকতে হবে। কিন্তু ট্রাবলটা কোথায় জানেন? যে রয়টার যখন কোশ্চেন করেছে, হি কনফার্মড। প্রবলেম হচ্ছে যে আমাদের 5 আগস্টের পর আমাদের পার্টি অফিসে তো প্রণব মুখার্জি গেছেন, এটা তো সারা বাংলাদেশে নিউজ হয়েছে। এটা প্রত্যেক প্রণব ভার্মা এখন যিনি আছেন হাই কমিশন, উনি গেছেন সারা বাংলাদেশে, এটা ওপেন নিউজ। আমার বিষয়টা হলো যে আপনি ক্যাম্পেইন করছেন, জামাত ইসলামী এবং তার ছাত্র সংগঠনের প্রধানতম ক্যাম্পেইন ছিল যে বিএনপি এখন ভারত হয়ে গেছে, মানে একেবারে ফ্রেমিং, একেবারে খুব ক্লিয়ার ফ্রেমিং। আপনি যখন ফ্রেমিং করবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা যদি আপনি কূটনৈতিক, আপনি যেটা বললেন অসুস্থ মানুষ দেখতে গেছেন, এটা ভারত যখন আপনাকে মানা করবে ওটা তো আপনার বেশি করা দরকার। এই যে এর আগে আরো একটা কথা বলি যে মানে উনি যখন মানা করলেন এবং ইনি যখন মানলেন, দুটার মধ্যেই এটা স্পষ্ট না এবং স্বচ্ছ না, এটা 4 মাস পরে জানার বিষয় না। এটা উনি দেখা করলেন, অসুস্থ ছিলেন, তখন কিন্তু খুব ইজিলি এটা হয়ে যেত এবং খুব ইজি টার্মে এই জিনিসটা হ্যান্ডেল করা যেত। আজকে এটা প্রশ্নের বিষয় এবার দাঁড়িয়েছে। দল হিসেবে প্রতিটা দেশের সাথে, যারা তো ছোট দল না, তারা কিন্তু মোটামুটি একটা স্টেক এবারে প্রত্যাশাও করছে, ফলে তাদের সমস্ত দেশের সাথে যোগাযোগ থাকতে পারে এবং তাদের যে এখানে মেকানিজম চলবে সেটাও প্রত্যাশিত। কিন্তু এই গোপন করার চেষ্টা করা এবং আরেকটা দলকে একটা অন্যায়ভাবে ফ্রেমিং করা, এই দুইটা হচ্ছে অন্যায়। তারা কিন্তু মোটামুটি একটা স্টেক এবারে প্রত্যাশাও করছে, ফলে তাদের সমস্ত দেশের সাথে যোগাযোগ থাকতে পারে এবং তাদের যে এখানে মেকানিজম চলবে সেটাও প্রত্যাশিত। কিন্তু এই গোপন করার চেষ্টা করা এবং আরেকটা দলকে একটা অন্যায়ভাবে ফ্রেমিং করা, এই দুইটা হচ্ছে অন্যায়। আরেকটা কথা, ছোট কথা আমি মামুনের একটু অ্যাড করে মানে কারেক্ট করে আসি। বেগম খালেদা জিয়া আমাদের সম্মানিত চেয়ারপারসন কিন্তু এই যে দেখা করেননি প্রধানমন্ত্রীর সাথে এই কারণে না যে তারা ব্যাকআপটা দিয়েছে, শুধুমাত্র আমাদের রাজনৈতিক যে কর্মসূচি চলছিল সেটাকে সম্মান দেখা যায়। কারণ তিনি কিন্তু সবসময় দেখা করেছেন, মিট করেছেন এবং সিনা টান করে দাঁড়িয়েছেন, সেটা ভারতেই হোক বা অন্যান্য দেশই হোক, যেই দেশগুলো এখানে কাজ করেছে। আর আরেকটা বিষয়, মানে যেই কথাটা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এখনকার জিওপলিটিক্যাল সেন্সটা প্রত্যেকের থাকা উচিত। এমনকি আপনি আমি কয়েকদিন আগে আমি আসলে এসব কথা বলে তিক্ততা বাড়ে, কাজে ওইদিকে আমি যাচ্ছি না। এই ভারতের প্রসঙ্গে আপনি যখন বলছেন যে বিএনপিকে কেন এই কথাটা বললো, বিএনপিকে দেশের মানুষের সাথে কাজ করতে হবে। অফকোর্স বিএনপি তো দল হিসেবে এখন পর্যন্ত এমন কোনো স্টেপ নেয়নি, যেটা আনন্দবাজার পত্রিকার কথা বলছে, এত বড় একটা হেডিং দিয়েছে আর ভেতরে লিখেছে যে বাংলাদেশে একটা দুঃসময়, তারেক রহমান ব্যাক করছেন। এক লাইনের নিউজ, এই এক লাইনের নিউজটা তারা তো বাংলাদেশের এগেইনস্টে করে আসে। আনন্দবাজারের প্রতিটা নিউজ আমরা রিজেক্ট করি বিশু ভাই, কিন্তু এইটা সম্ভবত 19 তারিখের নিউজ। জি, 19 তারিখের নিউজ। এই নিউজের এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ পত্র পাঠায়নি আমার জানার মতে। এটা না, আনুষ্ঠানিক প্রতিবাদ হয়তো হয়নি, কিন্তু এটা কিন্তু আমার জানা, আমি জানি যে এখানে যোগাযোগের চেষ্টা করা হয়েছে অপব্যাখ্যাটার জন্য, যেটা তারা কারেক্ট করে। আরেকটা জিনিস আপনাকে বলি, আনন্দবাজারের সমস্ত নিউজ আমরা কেন রিজেক্ট করি জানেন? কারণ তারা প্রোপাগান্ডিস্ট। আপনি ওইটা রিজেক্ট করবেন আর আপনার সুবিধা মতো সিলেক্টিভ চয়েস করবেন, ওটা কিন্তু হয় না। একটা বিরতি নেই। জামাতের আমির সাহেব আজকে তারেক রহমান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে বলছেন পূর্বের মতো আমরা দেশের প্রয়োজনে আবার ঐক্য হতে পারে। ফলে বিএনপি জামাত একটা ঐক্য হচ্ছে কিনা, বিএনপি দীর্ঘদিন থেকে বলছে একটা ঐক্যমতের সরকার, তাই যদি হয় তাহলে আসলে নির্বাচনটা কেমন হবে সেটি নিয়েও একটু আলোচনা সম্ভবত করা দরকার। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। বিএনপি জামাত ঐক্য নিয়ে কথা বলছি আমরা। রাসেল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। একটা কঠিন মুহূর্ত পার করছেন তারেক রহমান, যিনি তার পিতাকে শৈশবে হারিয়েছেন, তারপরে 2015-তে ভাইকে হারালেন, মাকে হারালেন। সেই অর্থে পারিবারিকভাবে নিজের রক্তের মানে একদম একা হয়ে গেলেন। এই সময় জামাতের আমির গিয়েছেন, খুবই গুড জেস্টার, তার সঙ্গে করমর্দন করেছেন।
তিনি যেটি বলেছেন যে প্রয়োজনে আবারও বিএনপি জামাত ঐক্য হতে পারে আগের মতো, এটা আসলে কি ইঙ্গিত দেয়? বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে, এই ঐক্য মানে কি বিএনপি জামাত মিলে নির্বাচন করে একসঙ্গে সরকার গঠন করবে এরকম? এবং এটা যদি হয় তাহলে বিরোধী দল কি হবে সেই প্রশ্নও থাকছে। ফলে আপনাদের আওতায় যেহেতু এনসিপি এখন রয়েছে, ফলে এনসিপিকে অল্প কয়েকটা সিট দিয়ে তাদেরকে একটা বিরোধী দল করবেন কিনা, এবং সেটা করলে আগে আমরা এখানে যে গৃহপালিত বিরোধী দল বা সরকারি বিরোধী দল বলতাম সেগুলো বলার সুযোগ আবার আমাদেরকে দিচ্ছেন কিনা আপনারা? দেখেন, আমি সবসময় একটা কথা বলি, এবারে যে 2000 জীবন দিয়েছে, প্রায় 20,000 30,000 পঙ্গুত্ব বরণ করেছে এবং পুরো বাংলাদেশের মানুষ ঐক্য হয়েছে, 1400 জাতিসংঘে 1400 বা 2000 যেটাই হোক, এরা কিন্তু জীবন দিয়েছে কিন্তু জামাতকে জিতানোর জন্য না, বা বিএনপিকে জিতানোর জন্য না, এনসিপিকে জিতানোর জন্য না, বাংলাদেশকে জিতানোর জন্য। আজকে যদি বাংলাদেশকে জিতাতে হয়, এই যে আমরা সংস্কারগুলো প্রায় 9 মাস ধরে সংস্কার নিয়ে বিভিন্ন কথা আসছে, এই বাংলাদেশকে যদি সুন্দর করতে হয় তাহলে জুলাই যারা শক্তি ছিল তাদের মধ্যে ঐক্য লাগবে। এবং সে জুলাইয়ের ঐক্যটা আমি মনে করি বেগম জিয়ার ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। বেগম জিয়ার কারণে ঐক্যটা আপনি দেখেন, রিসেন্টলি মাঝখান দিয়ে এই জামাতকে ব্যাশিং করা হচ্ছে যে ন্যারেটিভ দার্গ মুক্তিযোদ্ধা ন্যারেটিভ, তারপর হচ্ছে এই মৌলবাদের ন্যারেটিভ, আবার বিএনপিকে চাঁদাবাজি বা বিভিন্ন ভাবে এটাকে আমি আবার অনেক সময় আমি ওই দিনও এনটিভিকে বলেছি, এনটিভিতে একটা টক শোতে বলেছি, এটাকে আমি আবার নেগেটিভলি দেখিও না। কেন দেখি না? দ্বান্দ্বিক বস্তুবাদ, মার্কস একটা বিষয়, দ্বান্দ্বিক বস্তুবাদ, দ্বন্দ্বের মধ্য থেকে কিন্তু নতুনত্ব আসে। আপনি যদি একটা অপোজিশন যদি শক্তিশালী হয় তাহলে পার্লামেন্টের শক্তি বলে, অপোজিশন হচ্ছে একটা মিনি পার্লামেন্ট। আপনি যদি অপোজিশন যদি শক্তিশালী হবে, যত বেশি শক্তিশালী হবে পার্লামেন্টটা সোজা থাকবে তত বেশি। এই যে নিজেদের মধ্যে যখন ভাইয়ের সাথে এক বাড়ির সাথে অন্য বাড়ির দ্বন্দ্ব হয়, তখন আমরা সবাই এক হয়ে যাই। এক হয়ে কি করি? আবার ওই মোকাবেলা করি। আবার তারা যখন চলে যায় তখন নিজেদের মধ্যে আবার দ্বন্দ্ব তৈরি হয়। আবার যখন আবার তৃতীয় পক্ষ আসে তখন আমরা এক হয়ে যাই। জামাত বিএনপি অনেক বছরের তাদের একটা সম্পর্ক, অনেক বছরের সম্পর্ক। বাংলাদেশের জন্য তারা এই সম্পর্কটা করেছে। এই সম্পর্ক করতে গিয়ে এখন হচ্ছে যেহেতু বাংলাদেশের প্রয়োজনে জামাত কিন্তু এই কথাটা অনেক আগ থেকে বলছে, জাতীয় সরকার লাগবে, ইউনিটি গভর্নমেন্ট, জাতীয় সরকার দরকার। বাংলাদেশকে যদি এখন সুন্দর করতে হয় তাহলে বিরোধী দল কি হবে? না, বাংলাদেশকে আমি বলেছি কিছু সময়ের জন্য বাংলাদেশের জাতীয় সরকার দরকার। কেন? মানে এই যে সংস্কারগুলো দরকার। বাংলাদেশের যদি আপনি দেখেন, আপনি বারবার আপনি বলেন যে হচ্ছে আপনি কাউকে এই মাছ ধরে দিলেন এক কথা, আর একটা মাছ ধরা শিখিয়ে দিলেন। বাংলাদেশকে যদি সুন্দর করতে হয়, সংস্কারগুলোকে ভালোভাবে করার জন্য কিছু সময়ের জন্য একটা ইউনিটি গভর্নমেন্ট প্রয়োজন আছে, সেটির কথাই বলেছেন। আপা আল মামুন রাসেলের ব্যাখ্যার সঙ্গে আপনি কতখানি একমত সেটা একটি প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সরকারকে আসলে চ্যালেঞ্জের মুখে ফেলা, জবাবদিহিতার মুখে ফেলা, সেটাই তো মূলত বিরোধী দলের কাজ। আপনারাই আমাদেরকে দীর্ঘদিন বলেছেন, বিশেষ করে জাতীয় পার্টি বিরোধী দলের যে ভূমিকায় ছিল। ফলে রাসেল যেটা বলছেন সেটাই যদি শেষ পর্যন্ত হয়, এবং আপনারাও একটা জাতীয় সরকারের কথা বহুদিন বলে আসছেন, জাতীয় সরকার হলে কি আসলে বিরোধী দল বলে কিছু থাকবে না? আপা দেখুন, আমি মামুনের ব্যাখ্যার সাথে এই মানে একটা পার্টে আমি যেটা বুঝি, ঐক্য বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো ধরনের আমাদের যে জুলাইয়ের মানে যে আমাদের স্পিরিটটা বা যেইটা আমরা মানে সত্যি কথা 34শে জুলাই যেটাকে বহন করে নিয়ে এসেছে এতদূর পর্যন্ত, সেইটাকে অটুট রাখা, ওই পয়েন্টে সবাই এক। এমনকি নির্বাচন অনুষ্ঠান করতে গেলেও প্রপারলি শুধু সরকারের কাজ নয়, এটা মিশু ভাই, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, এটা সর্বতোভাবে প্রতিটা রাজনৈতিক দলেরও সক্রিয় সহযোগিতা ছাড়া এই নির্বাচনকে ভালো মানে চমৎকার একটা নির্বাচন করা সম্ভব নয়। ওই জায়গাটাতে আপনার মোটার দাগের একটা ঐক্য অত্যন্ত প্রয়োজন। একটা ফাংশনাল গভর্নমেন্ট চালাতে হলে একটা ফাংশনাল বিরোধী দল ইজ আ মাস্ট। আপনি যেই অর্থেই দেখেন না কেন, আমরা যখন জাতীয় সরকারের কথা বলেছি তখন আমি ব্যক্তিগতভাবে, আপনি জানেন আমাদের 31 দফা প্রিএম্বলেই আছে এটা, জাতীয় সরকার গঠন নির্বাচনের পরবর্তী জাতীয় সরকার। এটার অর্থটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে সরকারি দল এবং বিরোধী দল যদি সমন্বয় করে থাকে তখন একটা আপনার ফাংশনাল গভর্নমেন্ট রান করা সম্ভব। আদারওয়াইজ একটা ভেরি পাওয়ারফুল গভর্নমেন্ট, একটা উইক বিরোধী দল কিংবা ওই পাওয়ারফুল গভর্নমেন্টের অন্তর্ভুক্ত বিরোধী দল কোনোভাবে আরেকটা ঘটনা, আপনি যাই বলেন না কেন, ক্রুড পাওয়ার অলওয়েজ একটা মানে ফিয়ার ফ্যাক্টর, এটা যে কোনো গণতন্ত্রের জন্য অশনি সংকেত। ফলে ওই জায়গাটাই আমার মনে হয় যে এই ধরনের, এখানে যখন ঐক্যের কথা বলি, প্রত্যাশার কথা বলি, আমরা সেইটাই প্রত্যাশিত হই যে যারা বিরোধী দলে আসবেন তারা যেন পাওয়ারফুলি এবং তারা মানে প্রপারলি কোয়ালিটি মানে এটা তাদের পারফর্ম করতে পারে, রেসপন্সিবিলিটিটা, এইটা হচ্ছে জরুরি। জি হুজুর, বিরোধী দল আর দরকার নেই। জি ডক্টর স্নিগ্ধা, একদম 2.5 মিনিট হাতে সময়, নির্বাচনের আর 41 দিন বাকি, একদম কোন গণনা করে ধরেন 12টা বাজছে একটু পরেই। ফলে নির্বাচন নিয়ে এখনো কোনো শঙ্কা বা চ্যালেঞ্জ দেখেন কিনা সেটি একটি জায়গা, এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই যেভাবে নির্বাচনের বা জাতীয় সরকারের যে ফর্মুলার কথা বলা হচ্ছে সেইটা বললে আবারও একটা আমি তুমি বা এই টাইপের পার্লামেন্ট হয়ে যায় কিনা, যে সতর্কতা আপাও বললেন যে ধরনের তারা চান না। দেখেন, ওনারা কি চান না এটা ওনাদের ব্যাপার। আমি একটা স্ট্রংলি কথা বলবো, বেগম খালেদা জিয়ার যেই গতদিনের যে ফিউনারালটা হয়েছে, সেই ফিউনারাল, এটাকে আমরা একাডেমিক ভাষায় বলি, এটাকে বলা হয় যে আপনার একটা রেফারেন্ডাম উইদাউট এ ব্যালট।
ঠিক আছে, রেফারেন্ডাম উইদাউট এ ব্যালট এটার একটা অনেক বড় সেন্স আছে। মানে আপনি কিন্তু একটা রেফারেন্ডাম এই জন্য করে ফেলেছেন, এবং আমি যদি জাতীয় সরকার আপনি করবেন শুধু শুধু এতগুলো পয়সা নষ্ট করবেন না, একদম স্পষ্ট। একটা ইলেকশন হতে গেলে প্রচুর পয়সা নষ্ট হয়, এবং আমি একজন নাগরিক হিসেবে এই ধরনের তামাশা দেখতে আগ্রহী না। আমি ইলেকশনই দেখতে আগ্রহী, কারণ এই যে ঐক্য, কতগুলো শব্দ তৈরি হয়, যে শব্দগুলোকে আমরা এমন জায়গায় নিয়ে যাই, সমন্বয় এমন একটি শব্দ হয়েছে, শুনলে এখন আপনি মানে ভয় পেয়ে যাবেন, একটা ভীতিকর শব্দ। এখন এই ঐক্য আমার কাছে কিছুটা ভীতিকর লাগে, কারণ আমি কিছুক্ষণ আগে দেখছিলাম স্টেটসম্যানসে আমাদের বিগত যিনি প্রধানমন্ত্রী আছে তিনিও এক্স্যাক্টলি ঐক্য শব্দ দিয়ে উনি ইউনাইটি হতে বলছেন। তাহলে এই যে ইউনিটি হওয়ার বক্তব্যটা এই পলিটিক্যাল রেটরিকের মধ্যে একজন জনগণ হিসেবে আমি মোটেই দেখতে চাই না, কারণ এখানে খুব স্পষ্টত অবস্থান আছে। এখন মনে করেন কেউ একজন এসে বলল যে এরকম তো আপনার কাছে আছে, মানে একদম প্রমাণ ধরে এভিডেন্স বেজে আমি বলছি, যে মনে করেন কেউ বলছে যে আমি অনেকগুলো বিল্ডিং ভেঙেছি, বিকজ বিল্ডিং ভেঙেছি অথবা আমি ভাঙচুর করেছি এবং এটা হচ্ছে আমার প্রতিবাদের ভাষা। ওকে, এখন আপনি তাকে নিয়ে যে ঐক্য করবেন, আই ডিসএগ্রি, এটা হতে পারে না। এই ঐক্যকে কোনোভাবে সমর্থন করার যোগ্য না, কারণ আপনি এই ধ্বংসাত্মক বিষয় নিয়ে এসে ঐক্য করবেন। আমার দেশ ওই পরিস্থিতিতে নাই, আমার দেশের বেকারত্ব সমস্যা তৈরি হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক সমস্যা তৈরি হয়েছে, আমার দেশের অনেক কিছু নাজুক হয়ে গেছে। এই সমস্যার সমাধান করার জন্য এটাও খুব জরুরি মানুষজনকে ডিসাইড করতে দেন যে সে কাকে দেখতে চায়, যে আপনি আসলে দেশ গঠনের জন্য যোগ্য কি যোগ্য না, সেটার ভিত্তিতে আপনি করেন। হ্যাঁ, বিএনপি যে কোয়ালিশনের কথা বলছে সেটা পরবর্তী প্রসঙ্গ, আমি মনে করি না যে এটা এখন ডিসাইড করার কিছু নাই, প্রি ডিসিশন নেওয়ার কিছু নাই। আপনার এমন একটা সিচুয়েশন চলে আসলো, তখন মনে হতে পারে, তখন আপনি যান, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট এই মুহূর্তে এই পুরো টার্মটাকে নিয়ে আসা হচ্ছে একটা পলিটিক্যালি ট্র্যাপের মধ্যে ফেলা, আবারও ওই যে যেই সন্দেহের দানা আপনার নির্বাচন নিয়ে দূরীভূত হয়ে গেছে সেটিকে আরেকবার জীবিত উস্কে করা। দেওয়া। জি, অনেক ধন্যবাদ ডক্টর স্নিগ্ধার জন্য, ধন্যবাদ মাহমুদ হাবিবা, ধন্যবাদ আল মামুন রাসেল। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন, শুভরাত্রি।